নমস্কার, আমি অমিত। মানুষের জীবনে ঘটে যাওয়া সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা নিয়ে আবারও হাজির অলৌকিক। বন্ধুরা, অলৌকিকতাকে এক মুহূর্তের জন্য সরিয়ে রাখো আর বাস্তবের কথা ভাবো। চারদিকে প্রতিনিয়ত ছোট বড় কত ঘটনা ঘটছে, সবকিছুর কি কারণ জানা যায়? তার জন্য তদন্ত করতে হয়, টিম তৈরি হয়, সিবিআই লাগাতে হয়। তারপরেও সবসময় সঠিক তথ্য কিন্তু সামনে আসে না। সেখানে অলৌকিক তো ধরাছোঁয়ার বাইরে, আমাদের বোধ বুদ্ধির অতীত। যেমন ধরো আজকের ঘটনাগুলি নিঃসন্দেহে অলৌকিক, কিন্তু কি করে ঘটলো তা জানা যায় না। অসাধারণ এই ঘটনাগুলি শেয়ার করেছেন মৌসুমী নস্কর কাকিমা। অসংখ্য ধন্যবাদ আপনাকে কাকিমা, সুস্থ হয়েই অলৌকিকে ঘটনা পাঠানোর জন্য। আপনার ছেলে অর্কপ্রভ আপনি যে অসুস্থ সে কথা জানিয়েছিল, রীতিমতো আপডেট দিত। তবে ভালো লাগছে যে ঠাকুরের দয়ায় এখন আপনি সুস্থ আছেন, চোখে দেখতে পাচ্ছেন। ভালো থাকুন কাকিমা। এছাড়াও ধন্যবাদ জানাই জ্যোৎস্না ভট্টাচার্যকে থাম্বনেল বানিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য। বন্ধুরা, তোমরাও যদি এইরকম থাম্বনেল, ব্যানার, পোস্টার বা গ্রাফিক্স ডিজাইনের যে কোনো কাজ করাতে চাও, তাহলে জ্যোৎস্নাকে দিয়ে খুব সহজেই করিয়ে নিতে পারো। কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে। এছাড়াও বলি, নিত্য নতুন এমন অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা তোমরা যদি আরো শুনতে চাও, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার মানুষের জীবনের এমন সত্যি ঘটনা জানার জন্য। তো এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে নমস্কার অমিত। জয়গুরু বন্দে পুরুষোত্তমম। কেমন আছো? তোমার মা কেমন আছেন? আমি মৌসুমী নস্কর, অর্কপ্রভ নস্করের মা। ছেলে এবং মেয়ের মতো আমিও অলৌকিকের নিয়মিত শ্রোতা। তবে অনেকদিন তোমাকে কোনো ঘটনা পাঠাতে পারিনি। আমার দুটো চোখই প্রায় নষ্ট হয়ে গিয়েছিল, কিছু দেখতে পেতাম না। ফলে মানসিকভাবেও খুব ভেঙে পড়েছিলাম। দক্ষিণেশ্বর, তারাপীঠ, কালীঘাট, নৈহাটির বড়মা, তারকেশ্বর, ইস্কন ইত্যাদি বহু মন্দিরে মানত ছিল। সেসব পূরণ করতে করতে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তাদের কৃপা ছাড়া কি আমার এই হারানো চোখের জ্যোতি আবার ফিরে পাই? তো যাই হোক, এবারে ঘটনায় আসি। আমাদের দেশের বাড়ি আগ্রা বজবজে। সেখানেই ছোট থেকে মানুষ আমি। সেখানে একটি দক্ষিণাকালীর মন্দির আছে, খুবই জাগ্রত। বলে নাকি একাগ্র মনে মায়ের কাছে কিছু চাইলে মা নাকি ফেরান না। তার অবশ্য অনেক উদাহরণও আছে। যেমন একবার হয়েছিল কি, একজন শিক্ষিত বেকার ভদ্রলোক মায়ের মহিমা শুনে মায়ের কাছে এসেছিলেন। অনেক চেষ্টা করেও কোনো ভালো চাকরি জোটাতে পারেননি। সেই দুঃখ মায়ের সামনে উজাড় করে দেন। একজন পুরুষ মানুষের কাছে বেকারত্ব যে কত যন্ত্রণাদায়ক সে বোধহয় ভাষায় বর্ণনা করা যায় না। পছন্দের খাবার, পছন্দের জিনিস দেখেও মুখ ফিরিয়ে নিতে হয়। চোখের সামনে দিয়ে অন্য কেউ এসে সেগুলি তুলে নিয়ে যাচ্ছে, তাকিয়ে তাকিয়ে দেখতে হয়, সহ্য করতে হয়, কিছু করার থাকে না। ইচ্ছে থাকে পরিবার পরিজনদের জন্য কিছু করার, কিন্তু উপায় থাকে না। বন্ধু মহলে, ভালোবাসার ক্ষেত্রে, লোক সমাজে মুখ লুকিয়ে বেড়াতে হয়। বেকার বলে নিজের বাড়িতেও নিজের দাম থাকে না। তাই বেকারত্বের চেয়ে বড় যন্ত্রণা বোধ হয় আর কিছু হয় না। সেই যন্ত্রণা দিনের পর দিন ভোগ করছিলেন উনি। 3 ছেলে, তাদের খাওয়া পড়া, অভাবের সংসার।
সবকিছু উনি সামলে উঠতে পারছিলেন না। শেষে আর না পেরে এই মায়ের চরণে আসেন। আর শুধু একদিন নয়, রোজ আসতেন, পায়ে হেঁটে আসতেন। গাড়ি ভাড়াটুকু বোধহয় জোটাতে পারতেন না উনি। অত দূর থেকে স্নান সেরে মায়ের জন্য জবা ফুল তুলে আনতেন। মন্দিরের সিঁড়ি নিজের হাতে ধুইয়ে দিতেন। খুব দুঃখ করতেন, কান্নাকাটি করতেন। শুধু একটাই আশা, যে কবে মা একটু সদয় হবেন, ওনার দিকে তাকাবেন। বুকের ভেতরে চাপা ওনার এই দগদগে ঘাটা একদিন মায়ের নজরে পড়ল। মা সদয় হলেন। মায়ের কৃপায় 40 বছর বয়সে একটি সরকারি চাকরি পেলেন তিনি। দুঃখ দুর্দশার অবসান হল। বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি পেলেন, সুখের মুখ দেখলেন। ওনার নাম প্রভাত দাস। ওখানকার সব মানুষ ওনাকে চেনেন। এখনো মাঝে মাঝে মায়ের কাছে আসেন, কৃতজ্ঞতা জানান, পুজো দেন মাকে। এরকম ছোট বড় কত ঘটনা। যেমন আরেকবার হয়েছিল কি, আমাদের পাড়ার অতীশ কাকু, ভদ্রলোকের একটি দোকান ছিল, যেখানে বিভিন্ন রকম সাজার জিনিস, প্রসাদনী, শাখা পলা, আলতা সিঁদুর এসব বিক্রি করতেন। বর্তমানে এসব দোকান তো লালে লাল, কিন্তু তখন এসব দোকান খুব একটা চলতো না। সাজগোজের দিকে তখন মানুষের বিশেষ একটা নজর ছিল না, তো দোকানে বিক্রিবাট্টা তেমন হতো না। ফলে লাভেরও মুখ দেখতে পারতেন না। যেটুকু যা হতো তাই দিয়ে কোনো রকমে উনি সংসার চালাতেন। আশ্চর্য লাগতো এটাই দেখে, যে পরেও মানুষটা খুব হাসি খুশি থাকতেন, কাউকে কিছু বুঝতে দিতেন না। কেউ কিছু জিজ্ঞেস করলে বলতেন, কি হবে কাউকে বুঝতে দিয়ে, মানুষকে দিয়ে যাবে, যা দেবে তার চেয়েও রটাবে বেশি, তাই দরকার কি। একটা কথা মনে রাখবে, মানুষ কত দেবে, মানুষ দিলে কুলায় না, আর ভগবান দিলে ফুরায় না। আর শুধু তাই নয়, আমাদের ধরো কোন একটা জিনিস পছন্দ হয়েছে কিন্তু টাকা নেই, উনি জিনিসটা দিয়ে দিতেন, বলতেন পরে দিবি। এদিকে ওনার নিজেরই তখন চলে না, এত বড় মনের মানুষ ছিলেন তিনি। আর এই বড় মনের জন্যই কিনা জানি না, স্বয়ং মা একদিন ওনার দোকানে এসেছিলেন। সারাদিন তেমন বিক্রিবাট্টা নেই, তাই বসে থেকে থেকে একসময় উঠে দোকান বন্ধ করতে গেলেন। তখন অনেকটা রাত। এমন সময় একটি মেয়ে ওনার দোকানে এলো, বলল, একটু দাঁড়াও না, আমায় একজোড়া শাখা পলা দাও না। অতীশ কাকু পেছন করে তাকালেন, দেখলেন অল্প বয়সী একটি মেয়ে, শ্যামলা গায়ের রং, টানা টানা চোখ, কোকড়ানো চুল কোমর অব্দি ঝুলে আছে, আর একটা লাল টকটকে শাড়ি পরনে, সাক্ষাৎ যেন দেবী মূর্তি। উনি তখন বললেন, এত রাতে তুমি একা এসেছো, তোমার স্বামী আসেনি? মেয়েটি বলল, না গো, তার কথা আর বলো না, সারাদিন আদারে বাদারে শ্মশানে মশানে কোথায় কোথায় ঘুরে বেড়ায়, অত কিছু বোঝে না, খুব ভোলা ভালা, সাদা সিধে, তাই আমি একাই এসেছি। তো এসব শুনতে শুনতে কাকুটি শাখাপলা বের করে দিলেন। মেয়েটি নিজের পছন্দ মতো একজোড়া শাখা পলা পড়ল, কিন্তু দাম দেবার সময় বলল, খুব সুন্দর হয়েছে না, কিন্তু এখন তো আমার কাছে টাকা নেই, পরে কাউকে দিয়ে পাঠিয়ে দেব। বলে মেয়েটি চলে গেল। অন্য দোকানদাররা হলে হয়তো ঝামেলা করতেন, কিন্তু আগেই বলেছি অতীশ কাকু অন্যরকম মানুষ ছিলেন। এরকম কত জিনিস কতজনকে উনি ধার বাকিতে দিয়ে দিতেন। তো এরপরে উনিও দোকান বন্ধ করে বাড়ি চলে গেলেন।
পরদিন কাকু যখন দোকান খুললেন, দেখলেন ওই বজবজ গঙ্গার ধারে সেই কালী মন্দিরের ঠাকুর মশাই ওনার দোকানের সামনে দাঁড়িয়ে কিসের যেন টাকা দিতে এসেছেন। কাকু জিজ্ঞেস করলেন যে কিসের টাকা। উনি বললেন, শাখা পলার টাকা। কাল রাতে কে আপনার দোকান থেকে শাখা পলা পড়ে গিয়েছিল জানেন? স্বয়ং মা ভবতারিণী, শ্মশানচারী ভোলা ভালা মহাদেবের ঘরণী। কাল রাতে মা আমায় স্বপ্ন দিয়েছেন, উনি নাকি আপনার দোকান থেকে শাখা পলা পড়ে গেছেন, আমি যেন দামটা দিয়ে দিই। সকালে পুজো করতে যখন মন্দিরে গেলাম, দেখি যে সত্যি মায়ের বিগ্রহের হাতে নতুন শাখা পলা। ওই দেখেই আমি বুঝতে পেরে গেলাম যে স্বপ্নটা তার মানে সত্যি। সঙ্গে সঙ্গে আমি আপনার দোকানে ছুটে এলাম। অতীশ কাকু ওনার কথা তখন যেন বিশ্বাস করতে পারছিলেন না। এও কি সম্ভব? স্বয়ং মা এসেছিলেন ওনার দোকানে। বলেন যে, কি বলছেন এসব আপনি? আমি আমি নিজের চোখে একবার দেখতে চাই। এই বলে সঙ্গে সঙ্গে তিনি সাইকেল নিয়ে ছুটলেন ওই মন্দিরে। গিয়ে দেখলেন যে সত্যি কথাই, মেয়েটি যে শাখা পলা জোড়া পড়ে গিয়েছিল সেগুলি মায়ের হাতে। উনি তো তখন হাউমাউ করে কাঁদতে লাগলেন। মা ওনার দোকানে এলেন, এত কথা বললেন, আর উনি মাকে চিনতে পারলেন না। তবে এরপর তো তিনি আর ওই শাখা পলার দাম নিতে চাননি। ওই টাকা কি নেওয়া যায়? কিন্তু পুরোহিত মশাই সেই টাকা ওনাকে দিয়েই ছাড়লেন। বললেন যে, মায়ের আদেশ অমান্য করবেন না, নিন, দেখবেন এতে আপনার ভালোই হবে। সত্যি সত্যি এতে যে এত ভালো হবে, ওনার কপাল খুলে যাবে, এ বোধ হয় উনি নিজেও আশা করেননি। মায়ের এই মহিমার কথা এরপর দিকে দিকে প্রচারিত হলো। মানুষের ঢল পড়ে গেল ওই দোকানে। স্বয়ং মা যে দোকানে সে শাখা পলা পড়ে গেছেন, সেখান থেকেই এরপর সবাই জিনিস কিনবেন। এছাড়াও এই ঘটনার প্রায় 3 মাস পর ওনার ব্যাংক অ্যাকাউন্টে একদিন হঠাৎ করে 3 লাখ টাকা ঢুকলো। কোত্থেকে সেই টাকা এলো তা কেউ জানে না। সেই টাকা দিয়ে উনি তখন মেয়ের বিয়ে দিয়েছিলেন, বাড়ি করলেন এবং মায়ের একটি মন্দির করলেন বাড়িতে। প্রতি বছর বড় করে সেই মন্দিরে কালী পুজো করতেন, প্রচুর লোক খাওয়াতেন। আর সময় পেলেই গঙ্গার ধারের ওই দক্ষিণাকালীর মন্দিরে গিয়ে উনি বসে থাকতেন। মায়ের মহিমা ছাড়া এটা কি বলতে পারো? তো বন্ধুরা, এই ছিল আজকের দ্বিতীয় ঘটনা। এবারে তোমাদের শোনাবো আজকের তৃতীয় ঘটনা। তবে থার্ড ঘটনা যাওয়ার আগে বলি, তোমরাও যদি এখানে তোমাদের জানা ঘটনা বা অভিজ্ঞতা শেয়ার করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই। তোমাদের যেমন করে খুশি তোমরা সেইভাবেই ঘটনা পাঠাতে পারো। সাজিয়ে গুছিয়ে মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার। তো এবারে শুরু হচ্ছে আজকের তৃতীয় নিবেদন। অমিত, মানবদেহের প্রতিটা অঙ্গই গুরুত্বপূর্ণ, কিন্তু আমার মনে হয় চোখ হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ দৃষ্টিশক্তি ছাড়া গোটা দুনিয়াটাই তো অন্ধকার হয়ে যায়, সচল মানুষও অচল হয়ে যায়। আর আমি তো আমার সেই দুটো চোখকে হারাতে বসেছিলাম। চোখে কিছুই দেখতে পেতাম না, নিজের ছেলে মেয়েদের মুখটুকু দেখতে পেতাম না। তারা কি খেত পড়তো কিচ্ছু না। খুব চিন্তা করতাম, কাঁদতাম, যে পরে কি হবে। আমার ছেলে আমাকে ধরে ধরে নিয়ে যেত, আসতো, মনে সাহস জোগাতো। কারণ অনেক কিছু করেও তেমন কোনো উপকার পাচ্ছিলাম না। ডাক্তাররাও অনেক রকম চেষ্টা করছিলেন, অনেকভাবে ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছিল না।
অবশেষে আর কোনো উপায় না দেখে তারা অপারেশনের কথা বললেন যে এতেও যদি না হয় আর কিছু করার থাকবে না। আমি তো পুরো ভেঙে পড়েছিলাম, ভালো হওয়ার আশাই ছেড়ে দিয়েছিলাম। ভাবছিলাম যে আর বোধহয় ঠিক হবার নয়। কিন্তু তারপর একদিন একটা ঘটনা ঘটল। আমি একদিন বিছানায় শুয়ে আছি, চোখে কিছুই দেখতে পাই না। ঘরে তখন আর কেউ নেইও। তারই মধ্যে আমার মনে হলো সিলিং এর উপর কি যেন একটা ভেসে বেড়াচ্ছে। আস্তে আস্তে জিনিসটাকে স্পষ্ট দেখতে পেলাম। মা দক্ষিণা কালীর মুখমণ্ডল গোটা সিলিং জুড়ে ভেসে বেড়াচ্ছে। কৃষ্ণবর্ণা এলোকেশী, টানা টানা চোখ, জিভ বার করে আছেন। ওই ঝাপসা চোখের দৃষ্টিতেও মাকে স্পষ্ট দর্শন করতে পারছিলাম। কি ব্যাপার হলো আমি তো কিছুই জানি না। এটা কিসের ইঙ্গিত তাও বুঝতে পারছিলাম না। তবে কিছুদিনের মধ্যেই আমার দু চোখেরই অপারেশন হলো এবং ঠাকুরের কৃপায় অপারেশন সাকসেসফুল। হারানো চোখের জ্যোতি আমি আবারও ফিরে পেলাম। এখন আবার আগের মতোই দেখতে পাই, অসুবিধে হয় না। এই হলো আমার সঙ্গে ঘটে যাওয়া সদ্য একটা ঘটনা। অমিত, তোমার মতো করে সাজিয়ে গুছিয়ে শুনিও। ভালো থেকো বাবা। তো এই ছিল বন্ধুরা আজকের তৃতীয় ঘটনা। এটাও কিন্তু বেশ দারুণ একটা ঘটনা। আশা করি আজকের প্রত্যেকটা ঘটনাই তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা কমেন্টেই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে অর্কপ্রভু লিখেছে, জয় গুরু, সকলকে বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা। রোহিণী মালিক লিখেছে, দাদা তুমি যখন মৌলবীর গলাটা বললে শুনে সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠল। কাকুলি পাত্র লিখেছে, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। স্পিরিচুয়াল থেকে লিখেছে, শুভ নববর্ষ দাদা, আজকের ঘটনাটা এত সুন্দর, তোমাকে যতই ধন্যবাদ জানাই কম বলা হবে। ক্ষমা অধিকারী লিখেছে, শুভ নববর্ষ দাদা, নতুন বছর তোমার যেন খুব ভালো কাটে। দামিনী পাল লিখেছে, শুভ নববর্ষ দাদা, নাইস এপিসোড। কল্যাণী নন্দী লিখেছে, খুব সুন্দর লাগলো ঘটনাটা। এছাড়াও তোমরা অনেকেই শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছ। দেব, মৃদঙ্গ বিশ্বাস, দেবাশিস খাটুয়া, গীতাদি, মৌসুমী মুখার্জি, বিনয় মাইতি, অনুপম চ্যাটার্জি, চন্দন, রূপসী গাঙ্গুলি, সুদেশা সিংহা রয়, মায়াদি, রত্না বিশ্বাস, টিএন তিরুম, সৌমিতা চক্রবর্তী, মনীষা কাকিমা, অজন্তা হোড়ে, জয়া বণিক, এমডি মঞ্জু, অমিতা জেঠিমা, সোহিনী বক্সি সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।